পক্ষ থেকে আমাদের ভাই একজন আছে, আমাদের পরিকল্পনা সম্পাদক সার্জেন্ট মোহাম্মদ ফরিদ আহমেদ কিছু বলতে চাইছিলেন, আপনারা সবাই জানেন। তা আমরা ওনার বক্তব্যটা আমরা ওখান থেকে নেব, তারপরে এক এক করে আমরা আমাদের পছন্দ মতো লোক দিয়ে আমরা সাংগঠনিক বক্তব্যগুলো আপনাদের শুনব। আমরা নোট করবো, যেটা পয়েন্ট করার কথা আমরা পয়েন্ট করব, ঠিক আছে? এই সংগঠনে আমি খুবই নতুন, তো আমাদের সভাপতি সাহেব দীর্ঘদিন থেকে ফেসবুকে অনলাইনে বিভিন্ন কথা বলেন, আমি এটা অবজারভেশন করি। আমি ব্যক্তিগতভাবে আমি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, আমার 2টা কোম্পানি আছে গাজীপুরে। তো এর আগে ওনার সাথে ফেসবুকে আমার কথা হয়েছিল, পরে সেক্রেটারি সাহেবের সাথে আমার কথা হয়েছিল। তো আমি একটু বিভ্রান্তির মধ্যে ছিলাম বলতে, উনি যখন ফেসবুকে স্ট্যাটাস দেন বিভিন্ন সময় বিভিন্ন জনের মতামত দেন, তো আমি আবার এটা অনলাইনে না জিজ্ঞাসা করে ওনাকে ওয়ান টু ওয়ান জিজ্ঞাসা করি। তো আমাদের ভিতরে যে চাওয়াগুলো উনি উপস্থাপন করছেন, এর ভিতরে অনেক কিছুর সাথে আমি একমত, আবার কিছু দ্বিমতও আছে। তো আমার কথাটা এখানে কিভাবে নেবেন আমি জানি না। ওনারা সবসময় আমাদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব যখনই কোনো মন্তব্য করে দেখি এত পরিমাণে নেগেটিভ অ্যান্সার আসে, সেখানে অন্য সংগঠন বা যে কোনো লোক দেখলে মনে করবে আমাদের নিজেদের ভিতরে সংগঠন মজবুত নয়। এর থেকে বিরত থাকার জন্য আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, যার যা কথা বলার থাকে। আর একটা জিনিস হলো, এখান থেকে উনি শুরু করছেন যারা বিভাজন করে অন্য সংগঠনে চলে গেছেন, যাক যাক সেটা নিয়ে কোনো কথা নেই, একজনের সাথে আরেকজনের দ্বিমত হতে পারে, কিন্তু ওপেন ফোরামে এভাবে বললে আমরা যে সংগঠনে ছিলাম, একটা শৃঙ্খলা বাহিনীতে ছিলাম, সেই জিনিসটা সেই ইমেজটা থাকে না। দেখবেন যে অনেক সময় আমি মন্তব্য করলে সরাসরি ওনার পার্সোনাল নাম্বারে করি, অথবা সেক্রেটারি হিসাবে পার্সোনাল নাম্বারে করি। যাই হোক, এটা যার ব্যক্তিগত বিষয়। আর আরেকটা কথা আমি এখন বলতে চাচ্ছি, সংগঠনে যেহেতু খুবই নতুন, আমার স্পেসটা খুবই কম কথা বলার, তারপরেও সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব পার্সোনালি আমার সাথে যোগাযোগ করেন। এই অল্প দিনে আমি সংগঠনের সাথে অনেকটা রিলেটেড, অনেকেই আমি উপকমিটিতে আছি, সেই হিসেবে ওনাদের সাথে খুব কাছাকাছি। যাক, আমার কয়েকটা প্রপোজাল, একটা হলো আমাদের এই বিচ্ছিন্নভাবে এইভাবে না থেকে কেন্দ্রীয়ভাবে একটা অফিসের ব্যবস্থা করেন, যেখানে সপ্তাহান্তে মাসে বছরে সবাই এসে তাদের কষ্টের কথাগুলো বলতে পারবে। আমি ইঞ্জিনিয়ার্সের সার্জেন্ট ক্লার্ক ছিলাম, রিটায়ার্ড, আমি রেকর্ডে দীর্ঘদিন চাকরি করছি। আমাদের সোলজারদের যে কত কষ্ট, আমি আজকে 10 বছর আসছি, রেকর্ডের বারান্দা আমি যাই নাই, কারণ ইউনিফর্ম খুললে সেখানে যে কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় না। আমি নিজে ক্লার্ক ছিলাম, কথা বুঝতে পারছেন? সেই জন্য যেহেতু আমাদের সংগঠন থেকে একটা অফিসের ব্যবস্থা করেন, যেখানে দূর দূরান্ত থেকে না আসতে বলে অফিসের একটা চিঠি আপনার অফিস বরাবর দিলে সেটাকে আমরা ফরওয়ার্ড করতে পারি, এই একটা। আর দ্বিতীয়ত, এই অল্প দিনে দেখলাম একেবারে জিরো ফান্ড, সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব ওনারা চেষ্টা করতেছেন, কিন্তু আসলে কিছুই নাই। আপনার যে একটা অনুষ্ঠান পরিচালনা করবে সেই রকম ফান্ডও নাই। আমার কথাটা কি অযাচিত হলো কিনা আমি জানি না, আমি উপস্থাপন করলাম আর কি। সেক্ষেত্রে যারা সংগঠনে আছে, যার যা সামর্থ্য আছে, সবাই দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে সেটাকে ফান্ড করা যায় কিনা, অ্যাকাউন্টেবিলিটি রেখে করা যায় কিনা, সেটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। এটা আমার এই 2টা প্রপোজাল। আর 3য় প্রপোজাল হলো, এরপর থেকে অনুষ্ঠান যখন করবেন, আমরা যখন করব, সেটা যারা কেউ আসতে পারবেন না, কাইন্ডলি জানা দিবেন। জানালে হয় কি, আমাদের সবার জন্য একটা সুবিধা হয়, একটা বাজেটেরও ব্যাপার আছে, সুবিধা। এখানে আমি দেখলাম যে ওনারা 100 জন এস্টিমেট করছেন, আসেন নাই অনেকেই, 50% আসেন, 50% আসেন। এটাতে যারা অ্যারেঞ্জমেন্টে ছিলেন তাদের জন্য একটু কষ্ট হয়। যাই আমি আমার মনের অভিব্যক্তিগুলো বললাম। আর ব্যক্তিগতভাবে কয়েকটা কথা বলি। কিছুক্ষণ আগে যখন শুরু করছেন আমাদের সভাপতি সাহেব বলছেন জেসু সাহেবদের কথা, আসলে কি এটা আসলে কিছু না, এটা মনের ব্যাপার। সেনাবাহিনী থেকে যখন আপনি ইউনিফর্মটা খুলছেন, আপনি কি ছিলেন সেটা গেটের ভিতরেই থেকে আসছে, কথা বুঝতে পারছেন? আমি একটা কোম্পানিকে ওন করি, সেই কোম্পানিতে অনেক জেসু সাহেব আছেন আমার আন্ডারে চাকরি করে, কিন্তু তারা কিন্তু ওগুলোকে কখনো মনে রাখেন না। ওনারাই আমাকে এখন উল্টা স্যার বলতেছে, যেহেতু আমি একটা কোম্পানিকে ওন করতেছি, ডিরেক্টর হিসেবে পরিচালনা করতেছি। এই যে বিভাজনটা কাইন্ডলি সেনাবাহিনীর ভিতরে ছিল, ওখানে শেষ করেন না,
এই বিভাজনের কারণে আমরা আজ পর্যন্ত এত বছর হয়েছে সেনাবাহিনী একটা সংগঠন আমরা রিটায়ার্ড সোলজাররা দাঁড় করাতে পারিনি, শুধুমাত্র এই বিভাজনের কারণে। যে আমার চেয়ারটা আগে দিবেন, আমি স্যার ছিলাম, আমাকে স্যার বলতে হবে। এই বিভাজনে আপনি স্যার ছিলেন, ওখানে শেষ শেষ, আপনি এখানে আসেন না, আমরা সম্মিলিত হয়ে যাই, যাচ্ছেন না, যার কারণে হচ্ছে না। এই উনি শুরু করছেন সেই 2019 সালে, আজ 21 সালে, 4-5টা বছর হয়ে গেছে। একটা সংগঠন থেকে 5টা হয়েছে। অনেক সময় এমন পোস্ট দেয় দেখি বিভিন্ন জন মন্তব্য, নিজে কনফিউজ হয়ে যায় যে কি আসলে কারা কোনটা। এটা করবেন না প্লিজ। আমি আমার বক্তব্য শর্ট করলাম। আর আমি ব্যক্তিগতভাবে একজন লেখক, লেখালেখি করি বাংলা একাডেমিতে। তো যারা আছেন, যারা রিটায়ার্ড সোলজার আছেন, চাকরি বাকরির জন্য করেন, যদি কোনো সময় সুযোগ হয় আমার সাথে দেখা করবেন, আমিও চেষ্টা করবো আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আমার একটা মাত্র মেয়ে, আমি উত্তরাতে থাকি, আর আমার অফিস হলো গাজীপুরে। তো ভালো থাকবেন, যদি ভুল কিছু বলে থাকি মার্জনা করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বক্তব্য পেশ করার জন্য উনি দু তিনটা কোট করেছেন, সুযোগ থাকলে এগুলো আমরা পরে ইয়ে করব। এই পর্যায়ে আলোচনা করবেন। কোট করা হয়েছে, এখন আলোচনা করবেন কালচারাল সেক্রেটারি, সাংস্কৃতিক সম্পাদক। আমি আবারও আপনাদেরকে, যেহেতু এটা শরৎকাল আর আমি শিল্পী, একটু ভাষাটা শৈল্পিক হতে পারে, এটা আপনারা অন্য অর্থে নেবেন না, সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা। এনিওয়ে, আমিও, আমার যে ভাইটা অত্যন্ত ভালো কিছু কথা বলেছেন, আর আমাদের সভাপতি সাহেব যে পয়েন্টসগুলো উপস্থাপন করেছেন উপর মহলে, তার বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজেও একমত। এগুলো আমি আশাবাদী যে অবসরপ্রাপ্ত আমরা যারা রয়েছি তাদের সবারই কল্যাণকর হতে পারে। আর যে জিনিসটা আমাকে সবচাইতে ব্যথিত করেছে, আমি আগে মাঝে মধ্যে আমাদের যে অনলাইন যে আলোচনার যে জায়গাটা, প্ল্যাটফর্মটা আছে, আমি সেখানে মাঝে মধ্যে যুক্ত হতাম, কিন্তু দীর্ঘদিন ওখান থেকে কোনো মতামত, কোনো কিছুই আমি দেখি, কি হচ্ছে দেখি, কিন্তু কোনো মতামত দেই না। এর কারণটা হচ্ছে, আমি একটু সংস্কৃতির ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যারা আমরা সেনাবাহিনীতে আমরা যারা ভর্তি হয়েছি, কম বেশি সবাই আমরা লেখাপড়া অল্প, আমরা বলতে পারি উচ্চশিক্ষিত নই, স্বল্প শিক্ষিত। তারপরেও যারা আমরা স্বল্প শিক্ষিত, আমরা সবাই জানি যে যে জাতি সংস্কৃতিতে উন্নত সে সব কিছুতে উন্নত, এটা সবাই জানার কথা। কিন্তু এইখানে এই পয়েন্টসটা আমি এই জায়গাতেই বলতে চাই যে আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা অনলাইনে কমেন্টস, মতামত লিখি, এখানে সংস্কৃতির বড়ই অভাব। প্রচন্ড ব্যথিত হয়েছি বিভিন্ন রকমের মন্তব্য দেখে। এটা কোনো মানুষের কালচার হতে পারে না। আপনি কে ছিলেন? আপনি জেসিও ছিলেন না, সার্জেন্ট ছিলেন না, কি ছিলেন, কি আসে যায়? এখন আপনি কি পড়েন, কি পড়েন? আপনি আপনার অবস্থানটা চিন্তা করেন। আমি মোর্শেদ, আমার অনেক রেকর্ড আছে, আমি এগুলো আপনারা জানবেন না, শেয়ারও করতে চাচ্ছি না। আমি ইতিমধ্যে 4-5 বার দেশের বাইরে থেকে রাষ্ট্রীয় শিল্পী হিসাবে গান করে এসেছি। সে সমস্ত বিষয়ে অনেক ইতিহাস আছে, যারা আমার সাথে, যদি কেউ আমাকে চেনেন, আমি অর্কেস্ট্রার প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছি 16 বছর। আমার চাকরি মাত্র 18 বছর। 2 বছর আমি বিভিন্ন ইউনিটে, তাও গান বাজনার মধ্যে, কারণ আমি ভর্তি শিল্পী হিসাবে। যেহেতু যে কথাটা, যে পয়েন্টস দিয়ে বলছিলাম যে সংস্কৃতির অভাব যেখানে ঘটবে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হবে, অশান্তি তৈরি হবে, মানসিক ভারসাম্য থাকবে না। এইগুলোই আমি যখন অনলাইনে এই সমস্ত কমেন্টসগুলো দেখতাম, আমি মাঝে মধ্যে সভাপতি সাহেবের সাথে শেয়ার করতাম যে এগুলো কি হচ্ছে, কারা করছে এগুলো। তো এই যে মানবিক গুণাবলী, এগুলো আপনারা বিল্ড আপ করেন। আমরা চাই, একটা সংগঠন তৈরি হয়েছে, যে কোনো সংগঠন, আমরা জানি মানুষের কোনো কাজ, কোনো জ্ঞান বিফলে যায় না, তার একটা আউটপুট মানুষ পাবেই। টুডে টুমর, এইটা ভাবতে হবে যে টুডে টুমর একটা আউটপুট আসবেই। একটা সংগঠন তৈরি হয়েছে, যদি এটা এস্টাবলিশ হতে পারে, এর একটা ভালো দিক আজ হোক কাল হোক এটা বেরিয়ে আসবে। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আমরা নিজেরা কাদা ছড়াছড়ি করি, আমি মনে করি আরে আমি তো অমুক ছিলাম রে,
ও আবার কি কথা বলে। এই যে দৃষ্টিভঙ্গি, এখানে মানে বিনয়ের যে অভাব। যে মানুষ বিনয়ী না, সে কোনো কিছুই অর্জন করতে পারে না, কোনো কিছুই না। আপনি যদি ভাব থাকে যে হাম বাড়া মিয়া, আরবির ভাষায় বললাম, হাম বাড়া মিয়া মানে আমি বড় মিয়া, সে কোনো কিছুই কখনোই অর্জন করতে পারেনি, পারবেও না। অতএব আপনাদের কাছে আমি, আপনাদের কালচারাল সেক্রেটারি, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে এই যে কাদা ছড়াছড়িগুলো হয়, হয়তো একজনে, আমার যে কোনো একজন সহসাথী ভাই একটা মতামত দিয়েছেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে, ওর নেগেটিভটা আমরা বাদ দেই না কেন? আমরা ওখানে পজিটিভ অ্যাপ্রোচটা দেখাতে পারি, নেগেটিভ মনোভাবটাই কেন আমরা পরিহার করি না? এটা কি ভালো হয় না একটা সংগঠনের জন্য? একটু চিন্তা করে দেখেন। নেগেটিভটা, হ্যাঁ, তো নেগেটিভটা একটু বাদ দিয়ে আমরা পজিটিভ হই। পজিটিভ হলে দেখবেন যে সবকিছু আস্তে আস্তে সহজ স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটুকুই আপনাদের কাছে আমার বলার ছিল। আর আমার কোনো কথার মধ্যে যদি আপনারা সামান্যতম মানে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনারা ভালো থাকবেন। সংগঠনটাকে সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেরকম মতামত অনলাইনে আপনারা দেবেন, তাহলে সেইভাবে হয়তো সভাপতি বা যারা কার্যনির্বাহীতে আছেন তারা সেইভাবে পরিকল্পনা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের সবার কল্যাণ কামনা করছি। আসসালামু আলাইকুম। এখানে আমাদের টাইম খুব এখন বুঝতে পারছেন, আমরা আপনাদের কাছ থেকে এটা আহ্বান করেছি শুধু সাংগঠনিক ব্যাপারে কথা বলতে। সংগঠনের কোনটা মঙ্গল, কোনটা ভুল, কোনটা ত্রুটি, এগুলো শুধু পয়েন্ট দেবেন। আমরা পয়েন্ট এখানে নোট করতেছি, আমরা সেভাবে পৌঁছাতে পারবো। ঠিক আছে? এখন সংক্ষিপ্ত আলোচনা করবে চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক যুগ্ম আহ্বায়ক সৈনিক মোশাররফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ রাস ওয়েলফেয়ার সোসাইটি আজকের মন্ত্রী নিবেশ সভার সম্মানিত সভাপতি, অনারেবল প্রধান অতিথি, রাস ওয়েলফেয়ারের কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, উপদেষ্টা মণ্ডলী, আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সবাইকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি দীর্ঘক্ষণ পর্যন্ত আসলে আলোচনা খুবই মনোমুগ্ধকর এবং ভালো লেগেছে। রাস ওয়েলফেয়ার যে সংস্থাটা আমি অনেক সময় অনলাইনে দেখি, আমি চেষ্টা করি শেয়ার করার জন্য। প্রথমে বলবো আপনারা সবাই এই সংগঠনের সদস্য হয়ে থাকলে এটাকে শেয়ার করবেন। এবং এই যে রাস ওয়েলফেয়ার যেটা আমাদের জন্য অন্যান্য যে কোনো সংগঠনগুলো আছে, আমরা চেষ্টা করবো সবাইকে একীভূত করার জন্য। যাতে কমিটি, কেন্দ্রীয় কমিটিকে আমরা আহ্বান করবো যাতে আমরা একীভূত করতে পারি। আর আরেকটা কথা যেটা আলোচনায় আসছিল, যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে আসলেই দ্বিমত পোষণ, আমরা যারা আদার্স র্যাঙ্কে চাকরি করি, আমাদের যে ঐক্য রাস, সেই রাসকে নিয়ে আমরা এগিয়ে যাব। কে কি করছে এটা নিয়ে আমাদের কোনো কিছু জানার নাই, দরকার নেই। আমি আপনাদেরকে আমি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সহায়তা করতে পারবো। আমি মিরসরাই থানা ৫ নং ওসমানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী এবং আমি সেলফি চায়ের ডিরেক্টর, কর্পোরেট হাসপাতাল লিমিটেডের ডিরেক্টর এবং এসালাম গ্রুপের আমি সেফটি ম্যানেজার। আমি এতটুকু সহায়তা করতে পারবো যে আমাদের যদি কোনো রাজনৈতিক হেলথ অথবা প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার দরকার হয়, আমাদের এই রাস ওয়েলফেয়ারের যে শর্তগুলো আছে, শর্তগুলোকে সংযোজন বিয়োজন করে বেশি যদি দেওয়া হয়, ওগুলা অগ্রহণযোগ্য হতে পারে। বিএপি লেভেলে এগুলো অনেক সময় এতগুলো পয়েন্ট দেখে না। আমরা সবাই বসে, যারা আপনার কেন্দ্রীয় কমিটিতে আছে, বসে এগুলাকে সংযোজন বিযোজন করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে, 10টা পয়েন্টে নিয়ে আসে। ওটা নিয়ে আমরা একটা কমিটি গঠন করে, প্রাইম মিনিস্টারের সাথে আমরা কমিটি গঠন করে, ওনার থেকে আমরা এসবি থেকে আমরা পারমিশন নিয়ে ওনার সাথে আমরা কথা বলে আমরা এই আমাদের যেই দাবি সেটা আমরা উপস্থাপন করি। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না,
যেহেতু খুবই সংক্ষিপ্ত সময়, আমি এই কমিটি এবং অবসরপ্রাপ্ত সকল সদস্যবৃন্দ আবারও সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে ত্যাগী ভোগ স্যাক্রিফাইসিং মানসিকতা নিয়ে আমাদেরকে আগাতে হবে। এ পর্যায়ে আলোচনা করবেন মোহাম্মদ আলমগীর হোসেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক, উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পিরিজপুর থেকে আসছি। আমি পিরিজপুরের সাধারণ সম্পাদক। আমার সভাপতি যে কোনো একটা যুদ্ধে সে ব্যস্ত আছে, যার জন্য যুদ্ধটা হলো এই, আপনারা অনেকে ফেসবুকে বা বিভিন্ন গণমাধ্যমে দেখছেন যে ইহসান মাল্টিপারপাস গ্রুপ একটা এটা নামে একটা সংগঠন হয়েছে, যেখানে 17,000 কোটি টাকা বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে সে টাকা নিয়ে তারা লুটপাট করছে। এই সংগঠনটা আমাদের এই সরল মনা, আমাদের অত্যন্ত ভালো মনের, খুব কম মানে নরম হৃদয়ের মানুষের এখান থেকে মুক্তি পায় নাই। আমার এখানে প্রায় 16 জন সদস্য আছে যারা এইটার সাথে এই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে জেলা প্রশাসক, এসপি মহোদয় এবং বিভিন্ন প্রশাসনের সাথে যোগাযোগ করে ওনাদের একটা ব্যবস্থা করছি, যাতে একটা সম্পদ আমরা প্রায় 20 শতক জায়গা জোর করে হলেও রেজিস্ট্রি করার করার সমর্থ হয়েছে। আমার সম্মানিত প্রচার সম্পাদক সাহেব আছে, যিনি অত্যন্ত দক্ষতার সহিত এই কাজের সাথে সম্পৃক্ত ছিল, জনাব মিলন ভাই, সে এখানে আছে। আমি এই কারণে সে আসতে পারে না। উনি আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে। আর একটা কথা বলছে, সেটা আমাদের যে রেশন ভাতার যে বিষয়টা, যেটা সভাপতি মহোদয় ইতিপূর্বেই সেটা আলোচনা করছে, তার জন্য ওটা আমি আর বলবো না। আর একটা বিষয় হলো, সেটা বলছে যে আমাদের যে সংগঠন আছে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে আমরা সৈনিক, আমরা একভাবে থাকবো, এটা কিভাবে থাকা যায়, এটা কিভাবে করা যায়। আমরা যখন জেলায় বা কোনো থানায় করতে চাই, তখন বিভিন্ন নাম আসে যে আমরা তো ওইটার সাথে জড়িত, আমরা তো এটার সাথে জড়িত। আমরা এরকম না হইয়া যে কোনো একটা প্ল্যাটফর্মে যাতে আমরা আসতে পারি, সেই ধরনের কোনো যদি ব্যবস্থা থাকে, সে ধরনের কোনো যদি সুযোগ থাকে, সেদিকে আমরা আগাই, তাহলে আমাদের এই সংগঠন, আমাদের এই পরিবেশ আরো ভালো হবে, আরো শক্তিশালী হবে। সব মহলে আমাদেরকে আলাদাভাবে জানবে। আমরা সুশৃঙ্খল একটা পরিবেশের লোক, সুশৃঙ্খল একটা সংস্থার লোক, সেটা আমরা পুরোপুরি ভাবে সে পরিচয় দিতে পারবো যখন আমরা সংঘবদ্ধ হব। সংঘবদ্ধ ছাড়া, একত্রিত ছাড়া কোনো ক্রীড়াই আগানো যায় না। আমি সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে অত্যন্ত, সে রাত দিন আমাদের এই সংগঠন নিয়েই কাজ করে। আমি অনেক সময় ভাবি যে উনি পরিবার নিয়ে কি কখন ভাবে। আমরা তো বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি। আমি 2টা প্রতিষ্ঠানে, আপনাদের দোয়ায় 2টা প্রতিষ্ঠানের মালিক, যে এই সামান্য চাকরি করে আল্লাহ আমাকে এই সামর্থ্য দিয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া ইনশাআল্লাহ। বিষয় হলো এই, উনি সর্বক্ষণিক আমাদের এই নিয়ে করে। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, আরো ভালো করতে পারি, আমরা যাতে একভাবে কাজ করতে পারি, সেই ব্যবস্থা করার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। দশমিনী করি কাজ হারি নীতি নাহিলাস। এ পর্যায়ে আলোচনা করবেন সার্জন আবুল হোসেন। ধন্যবাদ। আমি ঠিকই 2 মিনিট দেব। আমি কটা সুপারিশ করব যে আমাদের শফিক সাহেব এত কষ্ট করে পর্যন্ত আসছে। অবশ্যই কোনো সংগঠন দাঁড় করাতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, ত্যাগ রাখতে হবে, টাকা রাখতে হবে, আপনাকে সাহস রাখতে হবে। যারা তাদের সলভেন্সি আছে, টাকা দেবেন সংগঠনে, এটা আমার নতুন সুপারিশ। এবং সেনা কল্যাণ নিয়ে আমরা লেখা লিখব। আমার অনুরোধ থাকবে, সেনা কল্যাণে যে পয়েন্টে আসছে একটু সংযুক্ত হবেন, একটু বিবেচনা করবেন। আর সেকেন্ড, আপনার সভাপতি আপনার ফেসবুক থেকে কিছু লিখবেন না। আপনার একটা ছেলে বা আরেকজন ভালো যোগ্য ব্যক্তি নির্দিষ্ট করে তার মাধ্যমে লেখাবেন। আপনি এখন আমাদের নেতা, যদি আপনি ফটফট করেন, আপনাকে লিখে, আপনি উল্টাপাল্টা লিখে আমরা দেখি, আমাদের সবাই গেল, সব গেল। সুতরাং আপনি ঠিক করবেন, একাধিক ব্যক্তি শুধু প্রচারে কাজ করবে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মূল্যবান পরামর্শের জন্য। এটা খুব ভালো পরামর্শ দিয়েছেন। আমরা সবাই কলম সৈনিক, আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু প্রশিক্ষণ জমা দিইনি। প্রত্যেকে কলমের মাধ্যমে যুদ্ধ শুরু করলে
এগুলাকে আমরা আমাদের সভাপতি হয়তো ভেরিফাই করবে যে হ্যাঁ এটা আমরা হাইলাইট করবো। ধন্যবাদ এই পরামর্শের জন্য। আর আমরা ভূমিকা না রেখে সংক্ষেপে কথা বলবো। রাজশাহী থেকে কেউ যদি বলতে চান প্লিজ, রাজশাহী থেকে যারা আসছেন, আপনার রাজশাহী থেকে বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমার বাড়ির পাশে আছে। আসসালামু আলাইকুম। ওরে বার্থা আর ওরে চু সিএমএইচ এর 3 মাস করোনার সময় অবসরপ্রাপ্তদের জন্য যে ডিসপেন্সারি খোলা হয়েছিল বন্ধ রেখে দিয়েছে। ওই বার্থা আর চোরকে কে ধরবে? ওর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারিনি, কারণ আমরা সংগঠনের কোনো অফিস নেই, কোনো সংগঠন অফিসের ব্যবস্থা করি নাই, আমরা 10 জন লোককে হাজির করতে পারি নাই। ক্যান্টনমেন্টের গেটে থেকে আমি একাই হুঙ্কার করে বলেছি গেট খুলে দিতে হবে, ওষুধ দিতে হবে আমাদের, নাহলে সেনা কল্যাণ থেকে আমাদেরকে টাকা দিতে হবে প্রত্যেক সৈনিককে। কেউ জবাব দেয়নি সেদিন। আমাদেরকে সোচ্চারভাবে এগিয়ে যেতে হবে। সৈনিক লড়ে যায়, ফিরল পালিয়ে যায়, এই পালানো আর চলবে না। কারণ আমাদের সময় এসেছে লড়ার, সময় এসেছে জেতার, সময় এসেছে সংগ্রাম করার। অবসরপ্রাপ্ত সৈনিক জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। কারণ কখনো অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে, এটাই স্বাভাবিক। আমি অনেকের সাথে একবার প্রশ্ন করে ব্যক্তিগত নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আমাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হবো ইনশাআল্লাহ। এর পর্যায়ে যদি কেউ উন্মুক্ত আলোচনা অংশগ্রহণ করতে পারে, করার ইচ্ছা পোষণ করেন প্লিজ। আলাইকুম, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, মানিকগঞ্জ জেলার সভাপতি। সবাই একটা ব্যাপারে বলতেছেন যে একটা সংগঠন, হ্যাঁ আমার এখানে যদি একটা ফ্যানই থাকে, এটার ভোল্টেজ কিন্তু 220, জুড়ে গুলো 220, আস্তে গুলো 220, এর মধ্যে অ্যাম্পিয়ার কাজ করে। যখন আপনার বেশি অ্যাম্পিয়ার রেগুলেটর ঘুরিয়ে দিবেন, এটা বেশি জোরে কাজ করবে। একটা ফ্যান যখন থাকবে, ফ্যানের বাতাস পাওয়ার জন্য এখানে আসবেন। তেমনি আমাদের সংগঠনের কাজ এবং গতি যদি বেশি হয়, তখন সবাই ছুটে আসবে চম্বুকের টানে, যে সংগঠনে একটাই, এটার মধ্যে জয়েন করি, এটার মধ্যে জয়েন করি। আর আমি দেখেছি আমার বাড়ি ঢাকার কাছে হতে, মানে মোটরসাইকেল যদি আমি আসি এখানে, তাহলে 40 মিনিট লাগবে, আর গাড়িতে আসলে 1 ঘন্টা লাগবে, এর বেশি না। আমি অনেক সংগঠনের দাওয়াত পাই, মেসেজ পাই, কয়েকটায় আসি, আবার কয়েকটায় আসি না। মূলত সদস্য হিসেবে নয়, কি আলোচনা হচ্ছে, কোন বিষয়টা নিয়ে, সেটা আমি জানি। দেশার কথা বলছেন স্যার, দেশা কিন্তু আসলে অনেক আগে থেকে সাংগঠনিকভাবে শক্তিশালী, তারা কাজ করতেছে। ওনাদের সাথে পেজের সাথে আমার কিন্তু আগে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, এবং আমি ফেসবুক আইডিতে আছি। ওদের কাজগুলো পছন্দনীয়, স্যারের কাজও আরো পছন্দনীয়। এটার সাথে আমি আছি। আমাদের যে মানিকগঞ্জ জেলার সংগঠনে প্রায় 170 জনের একটা সমিতি ছিল, বর্তমানে ওখানে জীবিত এবং অ্যাক্টিভ 70 জন আছে, কিন্তু ওই সংগঠনটা আসতেছে না এখানে। আর আমার উপজেলা সিংগায়, এটাতে 36 লাখ টাকা সহ 5 বছর আগে, অনলি 5 বছর আগে 36 লাখ টাকা সহ রেজিস্টার সহ সরকারের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। তা আমি সময় বেশি নেব না, যে কথাটা বলার সেটা বলছি। আরেকটা হচ্ছে আমাদের যে ছেলেমেয়েরা যারা আছে, অনেকে ছেলেমেয়েরা সেনাবাহিনীতে ভর্তি হতে চায়, বা এলাকার ছোট ভাইয়েরা ভর্তি হতে চায় সেনাবাহিনী, পুলিশ, এটার সম্পর্কে কিছু তথ্য লাগবে। যেমন জানতে হবে যে কি কি পরীক্ষা হয়, ওখানে কি কি টেস্ট হয়, ওগুলো যদি জানতে পারি তাহলে আমরা পরামর্শ দিতে পারবো, তুমি এই কাজটা করো, এইভাবে তুমি ভর্তি হতে পারবা। তাহলে এটা আমাদের যে সংগঠন, এই যে একটা পরিচয় ব্যবহার করলাম, যে এই সংগঠনের মাধ্যমে আমি একটা ফোকাস ছড়াই দিতে পারবো এলাকায়, যে এই সংগঠন এই কাজটা করতেছে। আরো স্যার বলছেন যে বিধবা যারা পেনশন পান না, এটাও কিন্তু ওদের মাধ্যমে সংগঠন পৌঁছে যাবে, যাতে সংবাদ যেভাবে ছড়িয়ে যায় যে সংগঠনে একটাই, সেটা হচ্ছে রাশ। কিভাবে ছড়াবে সেই ব্যাপারে সকলের সজাগ থাকা। আর ফেসবুক পোস্ট আপনি বারবার খেয়াল করবেন যে কোনটা পজিটিভলি কাজ হবে, কোনটা আসলে এটার অযৌক্তিক বা অপব্যবহার আছে কিনা, সেটা খেয়াল করবেন। সেটা খেয়াল করে যদি মনে করেন যে এটা ভালো হবে, যদি বুঝতে পারেন যে এটা ভালো হবে, তাহলে বেশি বেশি শেয়ার করবেন, পেজে শেয়ার করবেন, বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর যেটা মনে করেন যেটা ক্ষতিকর হতে পারে, সেটা শেয়ার করবেন না প্লিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সেনা কমান্ডো, ভাইয়ের নামটা আমি এখনো আমি আব্দুল মালিক সাহেবকে ওনার মূল্যবান আলোচনার সংক্ষেপে, ভূমিকা না রেখে সংক্ষেপে আলোচনা করার জন্য সুযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি 1 মিনিট সময় নেব। হচ্ছে যে আমাদের হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, আমরা কেউ সমান না। 5টা আঙ্গুল যদি এক এক করে আমি পুশ করি তাহলে আমার আঙ্গুল ভেঙে যাবে। আমি একাত্রে যদি মুষ্টি তৈরি করি তাহলে আমার হাতে যে শক্তি পাওয়ার তৈরি হবে তা কেউ রোধ করতে পারবে না। আমরা যে সাংগঠনিক বিভিন্ন নামে তৈরি করেছি, আমাদের আগে ভ্যালিড করতে হবে যে আমাদের সবারই মতে কোন পয়েন্টটা আমাদের আসছে সামনে জরুরি, সেই পয়েন্টটা আমাদের এক্সিকিউট করতে হবে। আমাদের সবাইকে এক জায়গায় আনতে হবে। আমরা যতই শক্তিশালী হই না কেন, আমাদের যে নন কমিশন এই সংগঠনটা শরীর থেকে দেশীয় ছাত্র পর্যন্ত আমরা সম্পূর্ণ আলাদা। আমাদেরকে এই সংগঠনটাকে এক জায়গায় আনতে হবে। এর জন্য আমাদের যারা নেতৃত্ব পর্যায়ে আছেন প্রত্যেকটা সংগঠনের সভাপতি সাহেবেরা মিলে সবগুলোর যে পয়েন্টটা ভ্যালিড হবে, যেটা আমাদের অতীব প্রয়োজনীয় জরুরি, আগে 10টা পয়েন্ট কখনো একসাথে আনতে পারবেন না, আগে 1টা 2টা এভাবে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। তাই হচ্ছে যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেনারা আছেন সংগঠন পর্যায়ে এবং যোগাযোগ বিভিন্ন পর্যায়ে আছেন, ওনারা আরেকটা সংগঠনের সাথে মত বিনিময় করেন, তাদের কি মত আমাদের যেটা মত, আমাদের যেটা মিলে যায় একই কথা, আমরা এককভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যথাযথ রাষ্ট্রীয় সাংগঠনিক যে মাধ্যম আছে এই মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাব। আমরা যেটা রাওয়া আছে ওদের মাধ্যমে আপনাদের দাবি দেওয়া আজকে না, আপনারা কখনো সেটা নিতে পারবেন না। আমি একজন সার্জেন্ট, বাংলাদেশ স্পেশাল ফোর্সের সদস্য। আমি অফিসারদের সাথে আমার চাকরি দীর্ঘ 20 বছর করেছি। আমি দেশের বাইরে 9টা দেশ ভ্রমণ করেছি এবং আমার দেশে থেকে আমি প্রায় 10টা দেশের অফিসারদের সাথে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করেছি। সেক্ষেত্রে আমার এই সময়ে যে অভিজ্ঞতায় আমি আপনাদের কাছে আমার মত পোষণ করলাম। আমার আর বিশেষ কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলেই অপ্রিয় কিছু সত্য কথা আছে যেটা আমরা হয়তো নিজেরা অনুভব করি, তারপরেও চেষ্টা অব্যাহত থাকতে হবে, রাখতে হবে। এ পর্যায়ে আর কেউ কিছু বলার আছেন? হ্যাঁ জি ভাই, প্লিজ আপনি পরিচয়টা দিয়ে শুরু করবেন অতি সংক্ষেপে এবং ভূমিকা না রেখেই, কারণ আমরা ভূমিকা রাখতে একটু সঙ্গে। আমি সৈনিক স্বেচ্ছাসেবক মোহাম্মদ ফাইজুল ইসলাম বিনা। আমি খুব বেশি কিছু বলবো না, আমি অনেকের অনেক কিছুই শুনলাম। সবারই কথা, কিছু কথা গদ বাঁধা আর কি একই রকম। এটা বলা হচ্ছে যে সব সংগঠনগুলো এক জায়গায় আনা। এটা আসলে আমি মনে করি যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাদেরকে একটা বিপদে ফেলা মাত্র, এছাড়া কিছুই নয়। কারণ এরা যে এক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, নিশ্চয়ই কোনো না কোনো ভ্রান্ত ধারণা দিয়ে তারা প্ল্যাটফর্ম তৈরি করেছে। অতএব আপনারা এই কাজগুলো করতে হলে আপনাদেরকেই সহযোগিতা করতে হবে। আপনারা কেউ মিডিয়া করে নিয়ে আসেন, দুজনকে এক জায়গায় বসান। কিন্তু আপনারা যদি ওনাদের উপরে শুধু দায়িত্ব দিচ্ছেন সবাই, তাহলে আমাদের কাজটা কি? আমরা আমাদের কাজটা আগে খুঁজে নেব। আর আরেকটা জিনিস সবাই বলছেন মোটামুটি, ফেসবুকে যে আলোচনা করা হচ্ছে, আমরা কিন্তু আসলে সিভিল কালচারের সাথে অতটা শোভনীয় আচরণ আমরা ওদের কাছে না। ওরা মনে করে আমাদের কালচারটা আসলে একটা ভিন্ন জগতের। আর ফেসবুকের যখন সভাপতি সাহেবের খুব তুমুল আলোচনা হচ্ছিল, তখন আমি অনেক কিছু দেখে ওনার সাথে পার্সোনাল যোগাযোগ করেছি। মন্তব্য করতে গিয়ে শরীরের রক্ত মনে হচ্ছে ফুটে উঠবে, কিন্তু দেখি যে না, আমি যদি এখানে বলি সিভিল আমাকে যেভাবে নিচ্ছে, আমার একটা পরিচিতি আছে আমার এলাকায়, হয়তো আমার পরিচিতি এরকম থাকবে না। আপনাদের মাথায় রাখতে হবে, আপনার একটা শেয়ার আমরা করব অবশ্যই। আপনার একটা শেয়ারের সাথে সম্পৃক্ত হবে আরো মিনিমাম 10,000 লোক, কারণ আপনার সাথে যারা আছে লিংকে তারা এই পোস্টটা পাবে। আমাদের যে কমেন্টসগুলো সিভিলের কাছে উপস্থাপন করার মতো না। আমরা একটা পোস্ট দিলে এটা যে কমেন্টসগুলো করি, এগুলোর মধ্যে অনেক কিছুই আমাদের আর্মির আলোচনার মতো হয়ে যায়। এটা আসলে হাস্যকর। অর্থাৎ আমাদেরকে এই প্রচারণা করার জন্য আগে আমাদের পোস্টগুলোর যে কমেন্টসগুলো করব, এগুলোকে শুদ্ধ করব। একটু সিভিলের কমেন্টসগুলো আমরা পড়বো, সময় দেবো। এভাবে করলে এটাকে যদি আমরা আগে সভ্য অবস্থানে আসতে পারি, মানে সভ্য বলতে আমি অসভ্য বলতেছি না যে আমরা অসভ্য, সিভিলের সাথে যেহেতু আমরা আর্মি থেকে চলে গেছি,
তো আগে আমাদের এই আলোচনাগুলোকে একটু গঠন পর্যায়ে এনে আমরা এটাকে যদি ফেসবুকে ওই যেটা ভাইরাল শব্দ যেটা সবাই আমরা পরিচিত, আমরা এভাবে যদি করতে পারি, তা আমাদের কার্যক্রমগুলো দেখে ওরা সবাই এমনি চলে আসবে। আমি ছোট মানুষ, একজন সৈনিক মাত্র। পিরোজপুরে আমাকে এই যতগুলো সংগঠন বলছেন, প্রত্যেকটা সংগঠন থেকে, ইভেন কুয়েত থেকেও আমার কাছে ফোন আসছে। কারণ ওরা কেমনে জানি না যে আমি হয়তো আমার পিরোজপুরের যে সংগঠনটা আছে এটাকে কনভিন্স করতে পারবো। তা আমি সবাইকে যখন যেটা এসেছে আমি সভাপতি সাহেবের সাথে আলোচনা করেছি, আর আমি ব্যক্তিগত মত দিয়ে আছি। আমি এটাই সর্বশেষ আপনাদের কাছে বলবো যে কারোর উপরে কিছু চাপাই দিয়ে লাভ নাই, সবাই সবার অবস্থানে কাজ করেন। ওনারা যারা আলাদা আলাদা আছে ওনাদের মিডিয়া হন, আপনি মিডিয়ার মাধ্যমে 2 সভাপতি সেক্রেটারি এদেরকে বসান যে ওনাদের সমস্যাটা কোথায়, এটা আপনারা আমার করতে হবে। এটা বিভিন্ন সভাপতি বা সেক্রেটারি তাদেরও একটা সম্মানের অবস্থান আছে, এই অবস্থানটা সবাই মাথায় রাখবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মূল্যবান আলোচনা করার জন্য। আসলে কাউকে সম্মান করলে নিজে পাওয়া যায়। প্রশাসনের সাথে এখন পর্যন্ত মিশিয়ে আছি। আপনি যদি প্রশাসনের সাথে একটু শ্রদ্ধাবোধ করে রাখেন, আপনাকে ওরা সেলফ করতে বাধ্য। কয়েকদিন আগে ওসি সাহেব দাঁড়িয়ে আমাদেরকে সম্মান করেছেন এবং রিসিভ করেছেন। আমি বুঝাতে চাচ্ছি আমাদের কিছু ভাই আছেন যারা হয়তো এখানে এরকম কিছু দেখা যায়নি, আমাদের সাথে আছেন যাদের আচরণগত কারণে আমাদেরকে খারাপ মন্তব্য করতে সাধারণ জনগণ দ্বিধাবোধ করে না। আমরা যদি ওই ভাইকে শুধরিয়ে আনতে পারি, ঠিক একই পদ্ধতিতে বিভিন্ন সংগঠন নাম করে যারা আজকে প্ল্যাটফর্ম তৈরি করছে তাদেরকেও আমরা অলরেডি যদি একটু কি বলে এটাকে কাউন্সেলিং করে বুঝিয়ে যে আমরা সমাজে যদি শেয়ার পাইতে হয়, শেয়ার কাউকে কেউ দেওয়া লাগে না, চেয়ার পাইতে হলে নিজের যোগ্যতা বলে চেয়ার পাইতে হয়। আমি মনে করবো 1998 থেকে হতে বলি ইনশাআল্লাহ প্রশাসনের পক্ষও কোনো একটা চেয়ার থেকে বঞ্চিত হয়নি। একইভাবে 98 সাল থেকে নির্বাচিতভাবে সাংগঠনিকভাবে একজন জেনারেল সেক্রেটারি হিসেবে ব্যবসায়িক প্রতিনিধিত্ব করছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো অবস্থান আছে। আমি বুঝাতে চাচ্ছি আপনারাও যদি সবাই সবার ব্যবহার দিয়ে এটা অর্জন করতে পারে, এটা আমাদের সকলের অর্জন। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আর কেউ বলার না, আর বলার নাই। এখন 1টা বাজে, নামাজের বিরতি 2টা পর্যন্ত। তারপরে আমরা এখানে আসবো, খাবার খাবো, খাবার পরে আবার বসবো। অনেক ভাই দূর দূরান্ত থেকে আসছেন, সারা রাত গাড়ি করে আসছেন এবং অনেকে আজকে রাত্রে আবার চলে যাবে। ওই জিনিসটা মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজ করতে হবে। আমরা যদি বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠান করিও, যারা দূর দূরান্ত থেকে আসছেন বা যাদের যে প্রয়োজন ওনাদেরকে আমরা 3টা থেকে 3:30টার মধ্যে ছেড়ে দিতে হবে। ওনাদের একটু রেস্ট আছে, ব্যক্তিগত আছে, সময় করতে হবে। আর আমরা যারা যে কয়জন বা যারা কাছে যুক্ত আছি বা যারা নীতি নির্ধারণের ফলাফলের উপর কাজ করবো, ওনারা বসবো। আর বাকি যদি মনে করেন যে আমাদের সাথে থাকবেন, আর যদি মনে করেন যে না আমাদের থাকা সম্ভব হচ্ছে না, এখানে কারোর প্রতি জোর জবরদস্তি বা বাধ্যতামূলক না, আমার কথা। আর এখন যেহেতু 1:15 বাজতেছে, 1:15 থেকে 1 ঘন্টা নামাজের বিরতি এবং দুপুরে লাঞ্চ 1 ঘন্টা কমে হবে বলে আমার মনে হয় না। এখানে জেনারেলি একটা যেটা বক্তব্য আসছে সেটার সমাধান সেটার ইয়েটা আমি বলতেছি। জেনারেলি বক্তব্য আসছিল যে সবগুলো সংগঠন একসাথে করার জন্য। এটা হলো জেনারেল পয়েন্ট। শোনেন, এই সংগঠনগুলো আমার সাথেই তো ছিল, সংগঠন লোকগুলো তো আমার সাথেই ছিল, আমার থেকে ভাগ হয়ে গেছে। ওরা আলাদা করে নতুন করে তাদের নীতিমালা অনুযায়ী তৈরি করছে, আমার নীতির সাথে মেলে নাই। তাহলে ওই লোক আবার ঘুরে এসে আমার সাথে মিলবে, এটা আশা করা ঠিক হবে? এটা কখনোই না। তারপরও এটা হলো আমার কথা আর কি। তারপরে আমার কমিটি আছে, আমার আজকে আর এখানে এইগুলো কথা নিয়ে আলোচনা কথা ছিল, বুঝলেন? আমি কি সেদিকে কথা বলতে পারতেছি না। মতামত আপনাদের থেকে, প্রস্তাবটা আমি দিতাম, আপনারা অলরেডি আমাকে এই সংগঠনের মিটিংয়ের কথা শুনছে। সেই দিনে 3 সংগঠন থেকে 3 জন প্রতিনিধি আমাকে কথা বলছে, স্যার আমাকে একটু সময় দিয়ে। তখন যে আপনার যখন মিটিং হবে, মিটিংয়ের পরে আমাদের সময় দিন, আমরা আপনাকে নিয়ে বসে চা খাবো। তার মানে কি উদ্দেশ্যে বলেন? উনি আমাকে বলছে যে এই ঘটনা, আমরা আর এদিকে থাকতে চাই না, আমরা ক্ষমা চাই, আল্লাহর রাস্তায় আপনার কাছেও ক্ষমা চাই, আমরা ভুল বুঝতে পারছি, আমরা একসাথে হবো। আমার কথা হলো এইটা তাদের প্রস্তাব, কিন্তু আমার প্রস্তাব আমি কি আমার তো কমিটি আছে, আমি তো ওদেরকে বলতে পারবো না।
নাও বলি নেই, হাওয়া বলি নেই। আমি আমার কমিটি আছে, কমিটির সঙ্গে বসবো, আলোচনা করবে, তারা সিদ্ধান্ত দেওয়া থেকে তাই হবে। কারণ আমার এখন কোনো সিদ্ধান্ত, আমি এখন কোনো ব্যক্তি না। এই হলো আপনাদের ওই প্রস্তাবটার মধ্যে কথা। বলেন স্যার। বিষয়টা হইল বাংলাদেশের যে কটাই এই ধরনের অবসরপ্রাপ্তদের সংগঠন আছে, কোন সংগঠনটায় এই ধরনের মানে তথ্যগুলো ফেসবুক এবং রাসু ওয়েলফেয়ার সোসাইটির যে কেন্দ্রীয় যে পেজ সেইটাতে দেওয়া আছে, এইরকম কোন প্রতিষ্ঠানটা আছে যেখানে এই ধরনের তথ্যগুলো পাওয়া যাচ্ছে? নাই, কোনো পেজ তো এর হয় না। আমরা কেন তাদের পিছনে পিছনে যাব? তারা আসুক, তারাই তো আসতেছে। তারাই তো আসতেছে। তাদেরকে কাউন্সেলিং করতে হবে, মোটিভেট করতে হবে। আচ্ছা, আর এটা হলো মানে জেনারেলি যে প্রশ্নটা ছিল সেটার হলো জবাব হলো একসাথে। আমরা এই কেটা আজকে আপনারা যেহেতু তাল শুরু করে মানে এখন টিকিট করে নিয়েছেন, আমরা একদিন বসে আপনাদেরকে নিয়েই এই যে ব্যাপারে সিদ্ধান্ত নিতাম, কিন্তু সেই সিদ্ধান্ত অর্ধেক হয়ে গেল। তাহলে আপনারা যাবেন, কারণ আপনি একটা কথা বললে, আমি একটা প্রস্তাব দিলে আপনি একটা উত্তর দিবেন, তার পরিবর্তে আরেকজন একটা দিবে, সবাই ডিসকাস হওয়ার পরে তারপরে ভালো একটা জিনিস আসবে, কিন্তু সেটা হইতেছে। আমরা এজেন্ডা অলরেডি নিয়ে আসছি, এজেন্ডা অনেকগুলো আছে এখানে। তো আমাদের সাংগঠনিক এজেন্ডাগুলি আপনারা জাস্ট শুনে নেন। আপনারা যারা থাকতে পারবেন না চলে যাবেন, আমরা অন্যান্য ভাইদের নিয়ে বসে আমরা এগুলো একটি সিদ্ধান্ত দেবো, পরে আপনাদেরকে জানাই দেওয়া হবে। সেটা হলো সংগঠনের রেজিস্ট্রেশন সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত। তার মানে না কেন সবাই শুনতেছেন না? মাইক রাখবে না, মাইক আরো বেরাল। সংগঠনের রেজিস্ট্রেশন সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত, এটা ছিল আমাদের এজেন্ডা। তার মানে আমি বলে দিছি যে আমাদের সংগঠনটা এই পর্যায়ে আছে। এখন যদি আমরা কি ওটার মধ্যেই ইয়ে করবো, ওটা মনে হয় হবে না। এটা সব কিছু করা আছে, বললাম তো যে এবারে এনএসআই ডিজি সব কিছু রেকর্ড দেওয়া আছে, সব কমপ্লিট দিবে না। এটা আমরাই মারছি, এটা আপনাদের দিব না। আমি বললাম না আপনাকে কথা, আমার রেজিস্ট্রেশন পেপার ওখানে গেছে, একজন জিএসসি ওখানে লোক লাগায় রাখছে। মোহাম্মদ ভাই কোথায়? কি করছে ওখানে, আমি নাম বলিনি, ওখানে লোক একজন কন্টিনিউয়াস লাগা রাখছে যে আমি কখন রেজিস্ট্রেশন পাই, কখন পেপার পাই। সে যা মিথ্যা কথা ভাওতা দিয়ে আমাদের একটা চিঠি ইস্যু করছিল, বুঝছেন, যে আমাদের এই চিঠিটা আছে, কি চিঠি, যে আপনাদের একটা সার্টিফিকেট লাগবে। এই চিঠিটা তারা মানে তারা ফলসবাজি করে, কারণ ওই রেজিস্ট্রেশন লোক তো আর আমাদেরকে চেনে না, আমরা তো একজন অ্যাডভোকেটের মাধ্যমে জমা করছি। ওদের পরিচয় দিছে, ওকে তথ্য নিছে কবে কি হয়। না না, এই যে ওটা বলি, উনি বলছে যে আমি লান্স কর্পোরাল মোমেন এই রাস ওয়েলফেয়ার সোসাইটির হলো সহসভাপতি, অথচ মানে সহসভাপতি কিন্তু এনার নাম মোমেন। উনি কিন্তু যায় নাই, ওনাকে চেনেও না, চিঠি একটা নিয়ে চলে গেছে, বুঝতে পারছেন? যাই শত্রুতে আমি সব কিছুই হয়েছে। এখন আমার কথা হলো ওই রেজিস্ট্রেশন না হলে আমরা পরবর্তী বিকল্প কী ব্যবস্থা করতে পারি সেই কথা বলেন। ওটা যদি না হয় আমরা পরবর্তী কী পদক্ষেপ নিতে পারি? আমি একটু বলি রেজিস্ট্রেশনের বিষয়। আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক। আমাদের উপর লেভেলে একজন ব্যক্তিকে, উপর লেভেল বলতে অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল, তাকে নাম শুনছেন বোধ হয়, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন বক মুহিত, ওনাকে চিনবেন। উনি আমেরিকা থাকে এখন, রিটায়ার করে। উনি আমার সংগঠনের মানে দ্বিতীয় উপদেষ্টা, আর প্রধান উপদেষ্টা হলেন কর্নেল সৈয়দ আলী আহমদ। ওনাকে আমি ফোনে আলাপ করছিলাম গত প্রতিষ্ঠাবার্ষিকীতে, যে স্যার আমাদের সুনামগঞ্জ জেলার সমাজসেবা থেকে রেজলিউশনের একটু কৃপণতা করতেছে। সভাপতি স্যারের কথা অনুযায়ী এটা বলতেছেন। আর অনেক কিছু বলার ছিল আমার। সংগঠন কি জিনিস, আমরা কেন একত্র হয়েছি, কি জন্য থাকবো, পরবর্তী প্রজন্ম এসে কিসের জন্য থাকবে, আমাদের অনেক উপকারিতা আছে এর মধ্যে। কিন্তু অনেক বলার ছিল, আমি পাই নাই, কারণ অনেকে দেরি হয়ে গেছে। তারপর গুছানোর কোনো কিছু আছে, অনেক কিছু। সবচেয়ে বড় জিনিস হলো জানেন কি, আমাদের এই যে আমরা কত লোক আসছি ক্যান্টনমেন্ট থেকে, 3 বাহিনীর সদস্যরা, আমাদের দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। 1 নম্বর হইল
যে আপনি অস্থিরতা করবেন না, অস্থিরের কোনো কিছু নাই, ধৈর্য ধরতে হবে, তারপর কম্প্রশীলতা রাখতে হবে। এই যে হাত 5টা আঙ্গুল না, আমি ওটা বলে রেজিস্ট্রেশন সলিউশন কি ওই আসতেছে, বিশ্বাস রাখতে হবে একজনের প্রতি আরেকজনের। ওই অফিসার বলছিল আমাকে, ব্রিগেডিয়ার সাহেব, যে রেজলিউশন বলতে কোনো কিছু নাই, আমরা একত্র আছি, এটাই বড় রেজলিউশন। হ্যাঁ, আমি যে একজন মানুষ, আমার একটা নাম থাকতে হবে, এটা দরকার আছে, এটা দরকার আছে। তবে এখানে অস্থিরতার কোনো কিছু নাই। আমিও কয়েকদিন কাজ করে গেছি সভাপতি স্যারের সাথে, রেজলিউশন হবে, কিছু কাঠামো আছে এগুলো দূর করে এই রেজলিউশনে যাইতে হবে। আরেকটা জিনিস আমি বলি, রেজিস্ট্রেশন এক জিনিস, রেজিস্ট্রেশন আরেক জিনিস। রেজলিউশন এটা হলো আমাদের সংগঠনের, আর রেজিস্ট্রেশনটা হলো জয়েন্ট স্টেপ মুভমেন্ট। ওটা ওটা উনি কথাটা বলতে চাচ্ছি, আমাদের যেটা জয়েন্ট স্টেপ মুভমেন্ট থেকে আমরা রেজিস্ট্রেশন নেব ওটা। আর আরেকটা মূল জিনিস হলো সবকিছু কলা কৌশলী কারিগরি হইলো আমাদের অর্থায়ন। অর্থায়ন সম্বন্ধে আপনারা আলোচনা করেন কি হবে, অর্থ ছাড়া কোনো কিছু হবে না। আমরা রেজলিউশন বলি, রেজিস্ট্রেশন বলি, ওই রিক্সা ভাড়া দিয়ে যাইতে হবে, গাড়ি ভাড়া দিয়ে যাইতে হবে, এই কথাটা অনেকেই মানে বলার কথা বলা হচ্ছে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা যেটা হয়েছে বিগত দিনে অনেকবার আমরা ট্রাই করছি, যেটা জনস্টক থেকে আদৌ রেজিস্ট্রেশন হবে কিনা এটা আমরা কেউ বলতে পারি না। তবে আমাদের সংগঠনের নামে আমরা যদি অন্যান্য সংগঠন যেরকম সমাজ সেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নিচ্ছে ট্রাস্ট দিয়ে, ওইরকম আমরা একটা যে কোনো একটা নাম এই নামেই আমরা রেজিস্ট্রেশন করতে পারি। কিন্তু যেটা এনএসআই এবং ডিসিএফআই যে আমাদের ভেরিফিকেশন করছে, ওটা থেকে এখন আমরা ক্লিয়ারেন্স পাই নাই, যেটা আমার প্রেসিডেন্ট পর্যন্ত গেছে, যেটা বাস্তব কথা আমি বলছি। এটা হয়তো যে কোনো সময় হইতে পারে, হবে, আমরা নিরাশ হই না, কিন্তু এর মধ্যে এর পরিপূরক হিসাবে আমরা সমাজ সেবা অধিদপ্তর থেকে আমাদের এই সংগঠনের নামে একটা রেজিস্ট্রেশন নিতে পারি। আর রেজিস্ট্রেশন নেওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমাদের অফিস থাকতে হবে, আমাদের কেন্দ্রীয় কোনো অফিস নাই। আমাদের আগে যে কেন্দ্রীয় অফিসটা ছিল ওটা 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 ছিল মুক্তাতে, মুক্তাতে এটা ব্যাকওয়ার্ড প্লেস থাকাতে মুক্তারা ট্রান্সফার করে এখন মোহন ভাইয়ের একটা বাসের মধ্যে আমরা একটা অফিস আপাতত করতেছি, ওইখানে আমাদের সমভূত হওয়ার মতো ব্যবস্থা নাই। আমি মূল কথাগুলো কিন্তু স্বাভাবিকভাবে বলতেছি, মানে আনুষ্ঠানিকভাবে না। এখন আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে আমাদের কেন্দ্রীয় একটা অফিসের দরকার। আর কেন্দ্রীয় অফিসের দরকার হলে কেন্দ্রীয় অফিসের ভাড়াটা প্রতি মাসে 1 মাসের অ্যাডভান্স করতে হবে, এবং প্রতি মাসের 1-3 তারিখের মধ্যে এই ভাড়াটা দিতে হবে। আমরা যদি আমাদের সদিচ্ছা থাকলে এটা সম্ভব, সদিচ্ছা না থাকলে ওই 10-এর লরি একটা বোঝা, একটা কথা আছে না, একা বা 2-4-5 জনে এই সংগঠন চালাই নেওয়া সম্ভব না হবে। আপনারা যারা আমাদের সাথে সংগঠনে আছেন, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ দেখাই, সুখে দুঃখে আমাদের পাশে আছেন। তবে সর্বোপরি আমরা যারা কাজ করতেছি কেন্দ্রীয় লেভেলে সভাপতি সাহেবকে সাথে নিয়ে, আমার সাথে যারা আছেন, সবার আগে আমার একটাই কথা, সবার আগে আমাদের একটা কেন্দ্রীয় অফিস দরকার। এটা হলে আমরা এসে বসতে পারবো, এখানে যখনকার যে সমস্যা আছে পয়সা সমাধান করতে পারবো। কেন্দ্রীয় অফিসটা হলে পরবর্তী সময় এখন আমাদের আরো কিছু কাজ আছে, যেমন যদি আমরা সমাজ সেবা অধিদপ্তর থেকে নিই, আমাদের সংগঠনের নাম রাখতে হবে, এই রাষ্ট্র ওয়েলফেয়ার সোসাইটি বা কোনো কিছু এখন চেঞ্জ করতে হলে যদি চেঞ্জ করি তাহলে কিন্তু বেসামরিক নাম আমরা সংক্ষেপে কোনো না, ওরা কিন্তু অস্ত্র দিয়ে করছে, অস্ত্র দিয়ে রেজিস্ট্রেশন করছে। অস্ত্র দিয়ে করলে আমরা ব্রাসুল দিয়ে করতে পারি না। আমরা আগে চেষ্টা করি আমাদের এই ব্রাসুস নাম্বার দিয়ে করা যায় কিনা, তাইলে আমাদের মূল ইয়াটা আমাদের থাকবে। যদি না হয় তখন আমরা বিকল্প চিন্তা করবো। আর আমাদের সাংগঠনিক যে ইয়াটা, সাংগঠনিক কাঠামো অনুযায়ী আমাদের মাসিক একটা চাঁদার কথা আছে। এখানে চাঁদা ছাড়া কোনো সংগঠন চলে না। মাসিক চাঁদা যাই হোক, যেটা নির্ধারণ করা হয় এটা দিতে হবে। যদি আমরা এটা না দিই তাইলে হবে না। যেমন আজকে আমি মনে কেউ মনে নেন না, আমাদের এক ভাই আজকে বিপদে পড়ছে, ওনাকে আমাদের কিছু না কিছু সহায়তা করতে হবে। সেই বিপদটা আমাদের আমিও একদিন করতে পারি, আপনিও একদিন করতে পারেন। আমরা যদি সবাই সাহায্যের হাত বাড়াই বা
আন্তরিকতার সাথে ওনার সাথে পাশে দাঁড়াই, এটাই আমাদের মানবতা। তারা এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের সংগঠনটা করা। সবার অর্থনৈতিক এবিলিটি এক না, সবাই আমরা এক জায়গার না, কিন্তু আমাদের শিকড় কিন্তু এক জায়গায়। আমরা সেনাবাহিনী, সেনানৌ বিমান, সশস্ত্র বাহিনী সদস্য। আমরা যে যেখানে যখন বিপদে পড়ি, যাতে আমরা সবাই এলাকায় বা এলাকা ভিত্তিক এলাকার বাইরে, আমার সভাপতি সাহেব কিন্তু বিভিন্ন এলাকায় যারা বিপদে পড়ে রাত্রি করে ওই থানার ওসিকে, এসপিকে বা ডিসিকে উনি ফোন দেয়, আমার সাথে কথা হয়। তো ওইখানে যারা বিপদে পড়ে, আমরা সামাজিকভাবে যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারি। কটা অস্বাভাবিক কিছু না, আমরা ব্যবসা করি, সামাজিকভাবে কেউ না কেউ কিছু করি। যদি দয়া করে আমি আপনাদের বলবো, যারা আমরা সংগঠনের সাথে জড়িত আছি, এরা যেন এক ভাই বিপদে পড়লে আরেক ভাই যেন অন্তত পক্ষে তার সহানুভূতি বা পাশে দাঁড়ায়। আর এই ব্যাপারগুলো এই যে কথাগুলো এজেন্ডার মধ্যে যে কথাগুলো, এগুলো সভাপতি সাহেব সংক্ষেপে বলবেন। আমি আর আমার কথাগুলো দীর্ঘায়িত করি না। আমার একটাই অনুরোধ যে আমাদের এই যে কেন্দ্রীয় কমিটির অফিসটা নির্ধারণ করা এবং খুব দ্রুত করা। আর এই রেজিস্ট্রেশনের ব্যাপারে সমাজসেবা অধিদপ্তরে আমরা যোগাযোগ করে যত দ্রুত সম্ভব একটা রেজিস্ট্রেশন আমরা নিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত আমাদের এই জয়েন্ট সেক্রেটারি না হবে, জয়েন্ট সেক্রেটারি এখন আমরা বলতে পারি না। আর আপনারা মানে স্বতঃস্ফূর্তভাবে যদি আমাদের পাশে দাঁড়ান, তাহলে সব কিছুই করা সম্ভব। এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। অর্ধেক এজেন্ডার অর্ধেক ঘুরে ফেলছি। এখানে কিছু কিছু আছে, যেমন সংগঠন রেজিস্ট্রেশনের সম্পর্কে আলোচনাটা। এখন সিভিল নাম হবে না আর্মি নাম হবে, সেটা তো শুনছেন। তারপরে হলো যে এটা কি ট্রাস্ট হবে না ফাউন্ডেশন হবে, না আমরা অন্যভাবে একটা দেশোয়া করছে ট্রাস্ট, দেশোয়া করছে ট্রাস্ট। ট্রাস্টের সিস্টেম আলাদা, ফাউন্ডেশন আর সোসাইটির সিস্টেম আলাদা। ট্রাস্ট করলে ওটার কোনো ইয়ে নাই, ওটার মানে ওটা হলো মানে ওই রকম ভ্যালু না, ওটার ব্যবসায়িক ভ্যালু। ট্রাস্ট হলো ব্যবসায়িক ভ্যালু। আপনি ব্যবস্থা মানে আপনি একটা ট্রাস্ট করছেন, তৈরি করছেন কিছু লোক নিয়ে, আপনি কিছু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন, এটা হলো ট্রাস্ট। আর যদি আপনি সোসাইটি করেন আর ইয়ে করেন, এটা কিন্তু সামাজিক ভ্যালু আছে, এটা সরকারি ভ্যালু, এটা কমপ্লিট সামাজিক সংস্থা সংগঠন। এই একটা জিনিস মানে এজেন্ডার মধ্যে আসবে। তারপরে যে রেজিস্ট্রেশন, প্রত্যেকটা রেজিস্ট্রেশন করতে কিছু আর্থিক সহায়তা লাগে। যেমন আমরা রাশের রেজিস্ট্রেশন ইয়েতে আমাদের বেশ কিছু টাকা আমার লাগছে আর কি, প্রায় মানে অফিস ভাড়া থেকে শুরু করে নিয়ে প্রায় 2.5 লক্ষ টাকা লাগছে, মানে ওদেরকে দেওয়া সেই মানে সব মিলে যায়। যাই হোক, এইটার একটা ব্যবস্থা মানে ব্যাপার আছে যে আমরা যদি আলাদা করে সংগঠনে রেজিস্ট্রেশন করি তাহলে কিন্তু ইয়া লাগবে, মানে পয়সা করে কিছু লাগবে, মূলে একটা টাকা লাগবে, এটা লাগবে। এটা বললেও লাগবে, না বললেও লাগবে। অফিসেরাও টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে আসবে। এরপরে আছে হলো যে নতুন যদি রেজিস্ট্রেশন হয় নতুন নামে, তাহলে সেটা সদস্য সংখ্যা কত হবে, বুঝছেন? আমরা যদি এভাবে ফ্রিলি আলাপ করতে পারতাম, সেটা করতে পারতেছি না। আমি শুধু নর্মালি বলতেছি কথাগুলো, তারপরে আমরা বসে আলোচনা করতে পারি। কেন্দ্রীয় কার্যালয় স্থান নির্ধারণ তো বলে দিচ্ছে। এখন এই কেন্দ্রীয় কার্যালয় স্থান আমরা মুখ দিতেছিলাম, ওখান থেকে সমস্যা, ওখানে কোনো সৈনিক জাতীয় যায় না আর যাওয়ার কথাও না, ওটা ব্যাকওয়ার্ড প্লেস। আমাদের পরামর্শ যে মেজর জেনারেল কামরুজ্জামান সাহেব, উনিও পরামর্শ দিয়েছে, তোমাদের অফিস কোথায়? আমি কথা মুখ দিয়ে দেখে, মুখ দিয়ে কেন? আমি কথা এই কারণে নিছি, তাহলে তোমরা এদিকে চলে আসো, ক্যান্টনমেন্ট এলাকা থাকো। মাটি কাটায় যদি আমরা একটা অফিস নেই, কমপক্ষে মিনিমাম ধরেন 2 রুম বিশিষ্ট নেওয়া লাগবে, বাথরুমের ব্যবস্থা থাকতে হবে। কারণ আপনার দূর দূরান্ত থেকে আসবেন, বসবেন, প্রস্তাব পায়খানাও আছে। কেউ আসলেও বিপদে পড়লো, ঠিক আছে আমি জানিয়ে পারতেছি না, থাকবো, কোথায় থাকবেন? 2-1 জন এরকম হতে পারে না, অফিস খুলে বলে দেবো যে ভাই ওখানে রাখে দেন, উনি থাকবে। 2টা রুম হলে ভালো হয়। 2টা রুমের ভাড়া সর্বোচ্চ না 15,000 টাকা দেন। এই শোনো, আচ্ছা বলছো আমার ছেলে অর্থনৈতিক অবস্থা খারাপ না থাকে, হ্যাঁ অল্প কিছু সহায়তা আমরা দিচ্ছি, 5 লাখ টাকা দিচ্ছি, তুমি এটা এদিকে দেন। তো সভাপতি সাহেব মানে যিনি এখানে শফিক ভাই,
প্রতিষ্ঠাতা, ওনার উদ্যোগ আমার কাছে ভালো লাগছে। যদি আমরা আর্মিতে একটা কথা আছে যে আমরা মাস্টার অফিসার থেকে সৈনিক পর্যন্ত আমরা কি ওয়ার অফিসাররা আমরা কিভাবে ওয়ার পাবে, এই ওয়ার কোনদিনই কিন্তু এক জায়গাতে হইতে পারে না এখন পর্যন্ত। আমাদের ভালো আমরাই দেখতে পারি না, যারা চাকরি করে আসছি আমাদের ভালো আমরাই দেখতে পারি না। আপনি ভালো করে ঘনিষ্ঠভাবে অফিসারদের সাথে চলাফেরা করে দেখছেন, অফিসাররা বলে যে আপনারা ওয়েলফেয়ার নিতে পারেন না। আমি একটা ওয়েলফেয়ার আনতে চাই, করিম বলে যে না স্যার এটা দিয়েন না, এটা দিয়েন না। সেহেতু আমাদেরকে মুষ্টি কথা হলো আমাদের সবকে এক জায়গাতে হতে হবে। এখন এক জায়গাতে এই ওয়ার্ডসকে করা খুবই ডিফিকাল্ট। যে যাই বলুক যে সব সংগঠনকে এক জায়গাতে করা, এটা কিন্তু অফিসার না, অফিসাররা কিন্তু রসুনের কুয়ার মতো সবার কুয়া এক জায়গাতে, ওরা তাড়াতাড়ি হইতে পারে কিন্তু আমরা হইতে পারি না। তবে আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সফলতা আসবে, ভাই দুদিন আগে দুদিন পরে। তো আপনারা যে যেখান থেকে আসছেন আমি তাদেরকে স্বাগত জানাই এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে আশা করা যায় যতগুলা আমাদের ওয়ার্ড লেভেলের সংগঠন আছে যদি আমরা চেষ্টা করি তাহলে একত্রিত করতে আমরা সক্ষম হব। যদি আপনারা চেষ্টা করেন, শুধুমাত্র যিনি প্রতিষ্ঠাতা যিনি সাধারণ সম্পাদক তাদের দ্বারাই সম্ভব না। আপনার আমার বন্ধুই কিন্তু বিভিন্ন সংগঠনে আছে, আপনারা তাদের সাথে আলোচনা করেন, তার ওই সভাপতি, ওই জেলা সভাপতি, আপনার থানার সভাপতি সাথে নিজেরাই এটা আলাপ আলোচনা করেন। আলাপ আলোচনা করলে এটা বোঝা যাবে যে ও কি চাচ্ছে, আমি কি চাচ্ছি, তাকে বুঝান যে আপনার সংগঠন কি চাচ্ছে, আমার সংগঠন কি চাচ্ছে। এটা যদি তাকে বুঝিয়ে আমি কনভিন্স করে যদি তাকে নিয়ে আসতে পারি, কিংবা ও কনভিন্স করে আমাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাক, অসুবিধা নেই। আমরা তো প্রত্যেকে তো অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য। তো আমরা সময় আর দীর্ঘায়িত করবো না, কারণ আমরা রাজশাহী থেকে যে কজন আসছি আমাদের সবার টিকিট কাটা আছে, আমরা চলে যেতে চাচ্ছি। তো শফিক ভাই, আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। খোদা হাফেজ। মানে আমাদের সব কিছুই আলোমলো হয়ে গেছে, আমরাই করছি বুঝছেন। নেক্সট টাইমে অনুষ্ঠান করলে অনুষ্ঠান সিরিয়াল অনুযায়ী চলতে থাকবো, যেটা বলা হবে ঠিক সেইভাবে কাজ করতে। আমরা এখানে সবাই কেন্দ্রীয় কমিটির সদস্য, কারণ আমাদের যে উদ্দেশ্যে এখানে আসছি সেই উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে। আমরা ওই পরিপূর্ণভাবে ওটা পালন করতে পারিনি, আমাদের উদ্দেশ্য ব্যাহত হয়েছে। আমরা সিটিতে যেতে পারিনি। আমি বলি আমার নাম বলতে, আমি বলি এবার পুরো ইয়া করতে, তাহলে সমস্যা না, আমি সময় খাইলাম না। যেগুলো আমাদের ইয়েতে ছিল এগুলো মানে বাস্তবায়ন করার কথা, আলোচনা করার কথা, সিদ্ধান্ত নেওয়ার কথা, সেগুলো তো আমরা করতে পারি না। যে মাসিক অনুদান যেমন মানে সাধারণ সম্পাদক মহোদয় বলছেন আপনাদেরকে যে আমাদের এই সংগঠন চলতে হলে কিছু পয়সার দরকার আছে। সংগঠন চাঁদা ছাড়া চলে না, অনুদান ছাড়া সংগঠন চলবে না। কম হোক 10 টাকা হোক 20 টাকা হোক 5 টাকা হোক অনুদান দিতেই হবে, প্রত্যেক মাসে অনুদান দিতে হবে, কিন্তু প্রত্যেক মাসে একটা খরচ আছে, এই খরচটা ব্যয় করতে হবে। এখন আমরা সবাই যার পকেটটাই ব্যবহার করতেছি, কিন্তু এটা কতদিন করবো, তাই না? এইটা একটা নির্ধারণ করা দরকার ছিল। যাই হোক, তারপরে আছে হলো আমাদের সাংগঠনিক কিছু মানে আছে, যেমন আমাদের পদগুলো অনেকগুলো পদ আছে অস্থায়ী। আমরা বলছিলাম, ফেসবুকেও করে দেওয়া হয়েছে যে আমাদের কেন্দ্রীয় মধ্যে বা যে পদগুলো আমরা এখন দিতেছি আমাদের কোনো পেপার থেকে সাইন আছে, তার মানে আমরা নিজেরাই স্থায়ী নাই। সভাপতি সেক্রেটারি আপনাকে নির্বাচিত করে বানাইছেন, আমাদেরকে বানাইছে নাকি? কেউ নির্বাচন করছেন? তাহলে আমরা স্থায়ী হয়ে গেলে এটা স্থায়ী করার দরকার ছিল না। রেজুলেশন এখানে পাস করে স্থায়ী, মানে অমুক একটা কমিটি তৈরি করলে এটা পাস হয়ে গেল, তার মানে কি আমরা স্থায়ী হয়ে গেলাম। তখন আপনাদেরকে কাগজ দেবো, ডকুমেন্ট দেবো, সব দেবো, কিন্তু সেটাও আমরা করতে পারলাম না। ওইগুলো কাজ বক্তব্য জরুরি ছিল নাকি এই কাজগুলো জরুরি ছিল? যাক, কেন্দ্রীয় সংগঠনে অস্থায়ী কিছু পদ আছে, এটা স্থায়ী, এবং কিছুই পদ আছে
যারা কাজ করে না, নিকামা আকামা লোক আছে কিছু, খালি পদ নিয়ে বসে আছে কিন্তু কামে নেয়। এরকম লোক থাকলে তো আমাদের সংগঠনের সমস্যা। এটা পরিবর্তন করা জরুরি, এটা পরিবর্তন করতে হবে। যারা কাজের লোক তাদেরকে সামনে নিয়ে যেতে হবে। সকল তারপরে যখন এস্টাবলিশ হয়ে যাবে, খাড়া হয়ে যাবে, আপনারা একটা নাম্বার পাবেন, তখন আপনারা আপনাদের মতো করে নিয়েন। এখন সংগঠন তৈরি অবস্থায় আছে, এখন ওই শাখা ওখানে লাগাইতে হবে, ওই শাখা পিছনে এভাবে গাড়ি চালাইতে হবে। এটা মন খারাপ করে কিছু নাই। সকল সাংগঠনিক শাখায় আমরা একটা পদ এখন পর্যন্ত সৃষ্টি করি নাই, সৃষ্টি করা ছিল। আমরা ওটা ওই রেজিস্ট্রেশনের সময় বিলুপ্ত করছিলাম। রেজিস্ট্রেশন পেপার যখন জমা দিয়েছিলাম তখন কোনো কারণে আমাদের অফিসিয়াল একটা পরামর্শে আমরা ওটা বিলুপ্ত করেছিলাম। সেই পদটা হলো সিনিয়র সভাপতি। এটা জেলাতেও ছিল, উপজেলাতেও ছিল, কেন্দ্রেও ছিল। কিন্তু আমরা একটা সমস্যার কারণে ওই পদটা বিলুপ্ত করে সব জায়গায় আমাদের ওই পদ এখন নাই। এখন এই পদটা সৃষ্টি করা জরুরি এবং সভাপতি অ্যাবসেন্সে তাহলে ওই লোকটা কাজ করতে পারে, বুঝলেন নাই? সভাপতি নাই, আসে নাই, সেই জায়গায় সহসভাপতি, সিনিয়র সহসভাপতি কাজ করবে, আর বাকি সবাই সহযোগিতা করবে। এরকম হলে কেমন হয় বলেন? আমি সভাপতির মাঝখানে কথাটা বলি, আমাদের জেলা উপজেলা কোথাও কেন্দ্র থেকে ধরে কোথাও সিনিয়র সহসভাপতির পদ নাই। যে কোনো একটা বিতর্কের জন্য সিনিয়র সভাপতির পদটা আপাতত স্থগিত ছিল। তো ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে আপনারা যদি সবাই সম্মতি দেন, তাহলে প্রথম আমরা কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি একজন নিয়োগ দেব। এতে যদি কারো কোনো কথা থাকে বা বিরোধিতা থাকলে সরাসরি বলেন। আগে আমরা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতির পদটা পুরো করতে চাই। আর এই ব্যাপারে আমি দীর্ঘদিন কাজ করছি, আমি কারো পক্ষপাতী বা কারো চেহারা দিকে বলতেছি না। এই ব্যাপারে আমি দীর্ঘদিন যে কাজ করছি, কাজের অভিজ্ঞতা বা কাজ থেকে যাকে দেখছি ওই হিসাবে, এবং সভাপতির অ্যাবসেন্সে যে কাজ করতে পারে এটা আমি দেখছি। লাঞ্চ কর্পোরাল মঞ্জুর মোমেন ভাই এই পদের জন্য আমার দৃষ্টিতে যোগ্য। যদি ওনাকে সিনিয়র সহসভাপতি হিসেবে ওনার নাম আমি প্রস্তাব করলাম। সবাই হাত তুলে ইয়ে করেন। না না আজকে তুলছেন না একমত ওকে না বিপক্ষে না আমি আসি সাথে ওকে ওকে আমরা কথা বলি আমি বলি যে দ্বিমত সে দাঁড়াও, যে দ্বিমত প্রস্তুত করে দাঁড়ায় সমর্থন করেন যে আমি দ্বিমত না থাকলে আর দ্বিমত না থাকলে মনোনীত সম্মতির লক্ষ্য আমরা সময় সমর্থন করলাম। সবাই রাজি? সবাই রাজি? সবাই রাজি? খণ্ডপুটে রাষ্ট্র সোসাইটির বর্তমান সিনিয়র সহসভাপতি হিসাবে মঞ্জুর মোহন ভাই নির্বাচিত হয়েছেন। আমরা তাকে করতালির মাধ্যমে স্বাগত তারপরে আরেকটু কথা বলি বস, এখন থেকে যেহেতু আমাদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতির পদটা প্রচলন চালু হয়েছে, ফিল আপ হয়েছে, আপনারা যার যার জেলা উপজেলায় সিনিয়র সহসভাপতি যাকে ইচ্ছা এটা আপনারা ওনাদেরকে নিয়োগ দিয়ে দিবেন, দিয়ে আমাদের শুধু খালি কেন্দ্রীয়ভাবে অপরাধ দেবেন যে অমুক ভাইকে সিনিয়র সহসভাপতি হিসেবে দিয়েছি, ওনাকে দিচ্ছি, এটা জাস্ট আমাদের জানা দিলে হবে। এটা আপনাদের ব্যাপার, আপনাদের ব্যাপার। আজকে থেকে এটা একটা কাতার সহ জেলা উপজেলা সমস্ত জায়গায় ফ্রি করে দেওয়া হলো। আপনারা আপনাদের নিয়োগ দিবেন। ঠিক আছে, তাহলে এই এজেন্ডা বলে দেখছেন, এটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। তারপরে হলো আমাদের কেন্দ্রীয় কমিটি, ওই যে বলছিলাম না, এই কেন্দ্রীয় কমিটি অনুমোদন, এটা রেজিস্ট্রেশন ছাড়া অনুমোদন করা যায় না। মুখে মুখে আমি চিঠি লিখলাম, অনুমোদন হয় না। যেহেতু আপনারা এখানে সাইন করছেন, আমরা কিন্তু এটা রেজুলেশন সাইন করছেন না, উপস্থিতি সাইন করছেন না, ওটা কিন্তু কার্যনির্বাহী মানে সবার রেজুলেশনটা আমরা এখানেই ওই আলোচনাগুলো এখানে উল্লেখ করবো এবং এটা সিদ্ধান্ত এইভাবে নেব যেভাবে আপনারা বললেন। আপনার আর কোনো আপত্তি আছে? মানে সেই কথাই আমি বুঝেছি। এই যে এটা রেজুলেশনটা আরেকটা জিনিস হলো আমাদের, আমরা ওই কাজটা শুরু করছিলাম, এটা হলো আমাদের অনলাইন ভিত্তিক ওয়েব মানে এখন তো আর বাংলাদেশে কোনো অ্যানালগ সিস্টেম কোনো জিনিস নাই, সবগুলো হলো ডিজিটাল। আমাদের একটা ওয়েবসাইটের কাজ চলতেছে, এটা করোনার কারণে ওই সাইটের কাজটা একটু বন্ধ ছিল, কারণ ওই লোকগুলো করোনা এফেক্টিভ ছিল, দুজন কাজ করতে, যার কারণে আমরা পুরোপুরি সাকসেস দিতে পারি নাই।
সম্ভবত নতুন করে হয়তোবা অথবা ওটাই ইয়ে করে চলাতে হবে। এটা সম্পর্কে আমি জানি, একটু আমি বলি। আমি কুয়েত শাখার সাথে কথা বলছি এই ব্যাপারে, যে আমাদের ওয়েবসাইটটার ব্যাপারে কি হয়েছে। ওনারা বলছে ওয়েবসাইটটার সমস্ত খরচ ওনারা দিয়ে দিয়েছে, যে ওয়েবসাইট কোম্পানি বা যার প্রতিনিধি আছে ওনাদের কাছে যে সমস্ত খরচ আছে ওনারা দিয়ে দিচ্ছে, এবং এটা কাজ দ্রুততম সময় হবে ইনশাল্লাহ। এটা মানে আপনাদের মানে পরবর্তী ইয়ে করা হবে। আর আমি একটা কথা বলি, এই ওয়েবসাইট ব্যাপারে, ওয়েবসাইটটা কমপ্লিট করতে গেলে মাঝে মাঝে আবার ফরিদ ভাই এই প্রশ্নগুলো করে, যে প্রশ্নগুলো করে খুব ভালো লাগে। আমাদের যারা যেখানে যেই কয়জন সদস্য থাকুক, দয়া করে আজকের দিনের পরে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা আমাকে বলবেন, যেমন চাঁপাইনবাবগঞ্জে 3 জন সদস্য, 3 জনের কথাই বলবেন, সমস্যা নাই। ময়মনসিংহ গরিপুর কামাল ভাই আমার সাথে কথা বলেন, উনি একটা ইয়ে পাঠাইছে, ওনার ফর্ম পাঠাইছে, আমার এখনো মনে আছে, 200 টাকা দিয়ে, এবং ফর্মটা পাঠাইছিল ওই আমাদের আগের যে নিজাম ভাই ছিল ওনার ঠিকানায়। ওনারা যারা আমাদের সাথে কথা বলে, দয়া করে যে যেখানে আছেন, আমার খালি ওই উপজেলা জেলায় কয়জন সদস্য আছেন ওটা বলবেন। আমি সভাপতির সাহেব একবার বলছিলাম, যখন বিভিন্ন সমস্যা আমরা বলছি, আমি বলছি আমার 5,000 লোকের দরকার নাই, 5 লাখ লোকের দরকার নাই। ভালো মনের 128 জন লোক হলে 64টা ডিস্ট্রিক্টে 2 জন করে লোক 128 জন লোক, 128 জন লোক বসতে বিরাট লোক, বিরাট একটা জায়গা লাগে। আর যদি আমাদের আস্তে আস্তে আমাদের এই কার্যক্রমে যদি খুশি হইয়া কেউ থাকতে চায় ওয়েলকাম, আর না থাকতে চাইলে কারোর মধ্যে বিরাট বদলে, ওনারাও আমার ভাই, না থাকতে চাই কারো মানে দোষ ত্রুটি বলা দরকার নেই। সবাই আমরা ভাই ভাই, যে যেখানে করে করবে। পরবর্তী সময় আমি আপনাদের একটা কথা বলি, আজও কালো সমস্ত মানে এই যে আমাদের ওয়ার্ক অফিসারদের রাওয়া হয়েছে না, ঠিক সৈনিকদের এরকম একটাই হবে। মানে একটু ধরুন, আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশ রাষ্ট্রাল প্লেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সাবুল ভাই, আমার সামনে যারা আছেন বা যারা আছি আমরা, যদি একটু শুনেন, কথাটা শুনেন। আপনারা আমাদের মেইন অফিসটা অর্থাৎ কেন্দ্রীয় অফিসটার ব্যাপারে, মজিদ ভাই, কেন্দ্রীয় অফিসটার ব্যাপারে আমাদেরকে একটু কে কিভাবে উপদেশ দিতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, কেবল কি কার কার মতামত আছে এটা একটু খোলা বলবেন। আমাদের একটা কেন্দ্রীয় অফিস দরকার, কেন্দ্রীয় অফিস দরকার, কেন্দ্রীয় অফিস দরকার। আমরা যে কোনো কাজ করতে যাই টাকার দরকার, টাকার কোনো বিকল্প নাই। আমি এত কিছু গোছায় না বলায় আমি মনে করি যে আমাদের একটা নির্ধারণ করা উচিত যে আমাদের অফিস খরচ বাবদ এত করে দিতে হবে। যারা আমরা বিশেষ করে কেন্দ্রীয় বা জেলা সংগঠনের যারা গুরুত্বপূর্ণ সভাপতি, সেক্রেটারি, তাদের উপরে একটা অ্যামাউন্ট ধার্য করা হবে, যার মাধ্যমে অফিস খরচ বা আনুষঙ্গিক কিছু কিছু অনুদান, যেমন আজকেও সভাপতি স্যার আমাদের একজনকে অনুদান দেবেন, এখানে কিন্তু খরচ হয়। যার কারণে আমার মনে হয় যে একটু বাড়তি কিছু সঞ্চয় রাখা উচিত খরচের পাশাপাশি। এটা একটা নির্ধারণ করলে মানে ভালো হয়, গল্প করে সময় লাগছে। আমি আপনার পরামর্শ অনুমতিক্রমে ওনার সাথে সম্পর্ক একটা কথা এই ব্যাপারে। আমি প্রথমত প্রশ্ন হলো, আমাদের প্রত্যেক জেলাতে একটা সংগঠনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কিনা, একটা প্রশ্ন আনসার, এক কথা না হলে জরুরি ভিত্তিতে করা দরকার। আমি আনসারের পাশাপাশি প্রশ্নের পাশাপাশি আনসারটা দিচ্ছি, করা দরকার। এবং প্রত্যেক জেলা থেকে ন্যূনতম একটা অঙ্ক, বাংলাদেশের 64টা জেলা যদি 500 টাকা করে হয় 32,000 টাকা আসবে। দেশ সেরাপ একটা প্রতিষ্ঠান চালানোর জন্য এভাবে আগাইতে হবে। এখন একটা জেলাতে 6টা থেকে 7টা উপজেলা আছে, প্রতি উপজেলা থেকে 100 টাকা করে ছোট থেকে আগায়, তাহলে 5টা জেলা থেকে 100 টাকা দেওয়া কোনো ব্যাপার না, প্রতি উপজেলা থেকে। এইভাবে আমাদের ভিত্তি মজবুত হবে এবং চেইন অফ কমান্ড আমাদেরকে সংগ্রামীভাবে সক্ষম করে রাখবে। আপনারা যদি এটাকে মানে মূল বেসিক্যালি মনে করেন, আমার কথা আরো আছে। মুখ্য বিষয়, আমি যদিও এই সংগঠনের প্রথম থেকে ছিলাম না, তখন থেকে অ্যাড হয়েছে এই সংগঠনে। আর্থিক যে সমস্যাটা তৈরি হয়েছে তার কিছু নমুনা আমি দেখতে পাইছি। এখন আসলে আর্থিক যদি কোনো বিষয় হয়, এখানে কিন্তু সমস্যাও, সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলো বিবেচনা করে, অসুবিধাগুলো চিন্তা করে কিছু পদক্ষেপ আমার পক্ষ থেকে প্রস্তাবনা। প্রথম হলো আমাদের যৌথ একটা অ্যাকাউন্ট করতে হবে। সভাপতি, সেক্রেটারি অথবা যে কোষাধ্যক্ষ থাকবে তাদের সমন্বয়ে যৌথ একটা অ্যাকাউন্ট করতে হবে ব্যাংকে, যেখানে যে নামে হোক।
আমাদের সংগঠনের নামে যদি কোনো সমস্যা হয়, যে কোনো নামে আমাদের যৌথ অ্যাকাউন্ট থাকতে হবে। এবং অ্যাকাউন্টে যদি আপনি এভাবে নির্ধারণ করেন প্রত্যেক জেলা থেকে মাসিক চাঁদা হোক বা যেভাবে হোক কালেকশন চাঁদা হোক, যেভাবে প্রত্যেকটা জেলা থেকে যদি টাকাটা আসতে থাকে, এখানে কিন্তু জবাবদিহিতার কিছু বিষয় আছে। জবাবদিহিতার টাকা এমন একটা জিনিস, জবাবদিহি যদি না থাকে সেখানে সমস্যা তৈরি হতে পারে, সন্দেহ তৈরি হতে পারে যে আমরা এত টাকা দিচ্ছি, এতদিন ধরে এই টাকা কই গেল, তখন আমাদের সংগঠনের সমস্যা তৈরি হবে। এজন্য একটা যৌথ অ্যাকাউন্ট করা আমার পক্ষ থেকে প্রস্তাব। এবং এই অ্যাকাউন্ট একটা কমিটি, অডিট কমিটি থাকবে, একটা অডিট কমিটি থাকবে যে এই খরচ এবং আয় এবং ব্যয়ের একটা হিসাব থাকবে, আয় এবং ব্যয়ের একটা হিসাব থাকবে, এই হিসাব দেখার জন্য একটা কমিটি থাকবে। এখন শুধু আমরা অর্থ দিলেই হবে না, সেটাকে পরিচালনা করার জন্য যা যা করার দরকার আমি সম্মানিত সেক্রেটারি মহোদয় এবং সভাপতি মহোদয়কে আহ্বান জানাইতেছি। তালিকা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে বক্তব্য জানি না, তারপরে সবার প্রতি শ্রদ্ধা রেখে কিছু কথা বলবো আমাদের সংগঠনের স্বার্থে। যেটা এই সংগঠন এত দূর এগিয়ে আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হয়েছে আমাদের বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম। যে প্রত্যেকটা উপজেলা, জেলা, কেন্দ্রীয় পর্যায়ে যত কিছু কার্যক্রমই হচ্ছে না কেন, তার সিংহভাগই হয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত মাধ্যমে। তো আমি কেন্দ্রীয় যারা আছেন, সভাপতি, সহসভাপতি, তারপর সাধারণ সম্পাদক, এদের সাথে আলোচনা করেছি। আমাদের রাষ্ট্র ওয়েলফেয়ার সোসাইটির নামে আমি একটি ইউটিউব চ্যানেল করতেছি, অলরেডি আমি এটা কাজটা শুরু করে দিয়েছি। আমাদের যত কার্যক্রম এখন থেকে ইউটিউবে যাবে এবং আপনারা সমস্ত কার্যক্রম এই ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আর জেলা, উপজেলা পর্যায়ে যদি কোনো অনুষ্ঠান হয়, সেগুলো আপনারা ভিডিও ধারণ করবেন। ধারণ করার পরে কেন্দ্রে যদি আপনারা পাঠিয়ে দেন, ওটাকে আমরা আপলোড দেব। তাহলে দেখা গেছে যে এই জিনিসটা সারা বাংলাদেশ তথা বিশ্বব্যাপী দেখতে হবে এবং এর মাধ্যমেই আমাদের এই সংগঠনটা আরো প্রসারিত হবে। এখানে একটা বিষয় সবাই বলছে যে রেজিস্ট্রেশন, আসলে রেজিস্ট্রেশন আপনার করতে হবে না, আমাদের করতে হবে না। একসময় যদি আমরা নিজেদের প্ল্যাটফর্ম নিজেরা তৈরি করতে পারি, অটোমেটিকলি আমাদের রেজিস্ট্রেশন আমাদের পিছনে দৌড়বে, এটা ইনশাআল্লাহ আমি বলতে পারি। তো সেই জন্য আমরা সবাই সচেতনভাবে আমাদের এই প্রোগ্রাম যা যেখানে করি না কেন, এগুলা আমরা সংরক্ষণ করব এবং কেন্দ্রে যদি আপনারা পাঠান, আমি এবং সবার পরামর্শ নিয়ে এটাকে আমি প্রচারের জন্য ইউটিউবে দেবো। ইউটিউব চ্যানেল এমন একটা, এখানে আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না। উল্টো যদি আমরা ইউটিউব চ্যানেলটা ভালোভাবে চালাতে পারি, এখান থেকেও সংগঠন একটা বেনিফিট পাবে। একসময় যখন ভিউয়ার্স, যেমন আমরা নিজেরাই দেবো, বাংলাদেশে আমি জানি না আনুমানিক 4 লক্ষের মতো অবসরপ্রাপ্ত সৈনিক আছে। আমি মনে করি আগামী কয়েক বছরের ভিতরে অন্তত কয়েক লক্ষ সদস্য হবে আমাদের এই ওয়েলফেয়ার, রাষ্ট্র ওয়েলফেয়ার এই সোসাইটির ব্যানারে। তো সবাই যদি আমরা আমাদের সংগঠনের এই জিনিসগুলো দেখি, ভিউয়ার্স বাড়ে এবং এটা যদি আরো আমরা যদি প্রসারিত করতে পারি, সেক্ষেত্রে এটা যেমন সংগঠন মজবুত হবে আর্থিকভাবে এবং সামাজিকভাবে। তো এই জন্য আমরা যেখানে যে অনুষ্ঠান করি না কেন, এটা ভিডিও করব। যদি আপাতত বড় কোনো ক্যামেরা না হোক, ভালো একটা মোবাইল দিয়ে ভিডিও করে ওইগুলো পাঠাবেন। যদি আপনারা এডিটিং করতে না পারেন, সেটা আমি করে নেব। পরবর্তীতে যারা এখানে কনসার্ন থাকবে, তাদের পরামর্শ বা তাদের মতামত বিবেচনা করে দেখে পাস করে পরে ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো। সেক্ষেত্রে এটা আমি মনে করি আমাদের সংগঠনের জন্য ভালো হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জিয়া ভাইকে, উনি অত্যন্ত মূল্যবান। আসলে আমরা সবাই কিন্তু এখন ফেসবুক ছাড়া বা মোবাইল, অ্যান্ড্রয়েড ছাড়া চলতে পারি না। তাহলে আপনাকে এই আদেশ মানতে হবে, কেন্দ্রীয় নির্দেশনা মানতে হবে, এটা আপনার কাজই। আপনি সংগঠনের কেন্দ্রের মধ্যে থাকবেন, আপনি পদ নিয়ে বসে থাকবেন, আপনি কেন্দ্রীয়তা মানবেন না, তাহলে আপনার দরকার আছে এই সদস্য। বলছি যে 1000 টাকা করে আমরা তারা মানে বলছি 1000 টাকা করে সর্বনিম্ন 1000 করে। যদি কেউ না পায়, নো প্রবলেম। তো আছে এরকম আমাদের সদস্য দিতে পারেন না, নো প্রবলেম। আপনি আসবেন, আপনি কেন্দ্রীয় পদের সদস্য। একজন মানুষের অপারগতা তারপরে ভোট চালানো যাবে, চালানো যাবে। এখানে আছে মানে সামর্থ্য অনুযায়ী দান করছে, কিন্তু একজনের কাছ থেকে নিছে, 3 জনের কাছ থেকে নিছে, কিন্তু একজন যখন দিছে তখন 2টা অর্ধেক মাইনাস হয়ে গেছে। তাহলে এটা কেমন হবে আপনি বলেন? নরসিংদী জেলার
সভাপতি আমি ছিলাম সাধারণ সম্পাদক, এখন আজকে দেখে উনি বলল সভাপতি। আচ্ছা যাক, এখন আমি প্রিন্টার আমি ইচ্ছা করলে কালকে দিতে পারবো। আপনারা অনেক সময় ধরে আসেন, অনেক সময় ধরে বক্তব্য শুনছেন, শোনার এবং শিক্ষার মধ্যে শেষ নেই। আমার একটাই কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী, এইটা নিয়ে কোনো সময় কেউ যদি কোনো বিতর্ক কোনো মন্তব্য করে আমি ওখানে নাই। আর আমরা সশস্ত্র বাহিনীর সদস্য, মানি না মানবো না, ঘর মার ভাঙচুর, এই ধরনের কোনো সময় কোনো বক্তব্য কোনো জায়গায় প্রচার করবেন না, বলা থেকে বিরত থাকবেন। সংগঠন করতে আসছি নিজেরটা খাইয়া বনের মহিষ দাঁড়াইতে। আপনি কষ্ট করতেছেন, এখানে আসছেন, নিজে শ্রম দিয়ে আসছেন, নিজের ভাড়া দিয়ে আসছেন, নিজে ভাড়া দিয়ে যাবেন আরেক ভাইয়ের উপকারের জন্য। আমরা যেন কারো ক্ষতি না করে উত্তেজিত হয়ে কারোর সাথে কোনো কথা বলবো না, কারো কথা শুনবো না, কোনো সময় কারো পিছনে লাইগা কোনো কথা আমরা বলবো না। সংগঠন 14টা কোনো সমস্যা নেই, একটা সময় যখন বুঝবে তখন এক জায়গায় আসবে। যদি না হইতো তাহলে যেমন ধরেন 20 দল, 20টা দল একটা হয়েছে, আবার আওয়ামী লীগের 14 দল হয়েছে না। একটা সময় এরকম সময় আসবে, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আসতে হবে, ধৈর্যের ফল পাওয়া যাবে। যারা দূর দূরান্ত থেকে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কষ্ট করছেন, ভালো থাকবেন। আগামীতে ভালো পরিচয় আমরা করতে পারি এই জন্য দোয়া করবেন, কিন্তু সব সময় সংগঠনের সাথে লাগা থাকবেন, দ্রুত গতিতে না, ধীরে। আমি শুক্রবারে জুমা নামাজ পড়তে গেছেন, নামাজ পড়তে যাওয়ার সময় আপনি মনে মনে চিন্তা করবেন আজকে আমার কোন সেনা সদস্য ভাই অসুস্থ আছে, ওরা আমরা বিকেলে দুজন গিয়ে দেখা করবো। কিছু দিতে হবে না, তাই শুধু দেখা করে আসবেন, এটা অনেক খুশি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। না না, আমি একটা জিনিস মানতে পারলাম না, এটা আমি মানতে পারি। জিয়া ভাই কই? এখন এইখানে আমার ভেতরে জিয়া ভাই আছে, জিয়া ভাই আছে, দেখো আছে। না না, বেশি তো খাইলে আবার সমস্যা। হ্যাঁ খাওয়া দেন, খাওয়া দেন, হ্যাঁ খাওয়া দেন। ভালো মিষ্টি, মিষ্টি কিন্তু আমি নেই ভাই না, গর্ভবতী হয়ে গেছিলাম। মিষ্টি ওনাকে দেন, সবাই দিকে, সবাই মিষ্টি খাবে সবাই। দেন এদিকে দেন, আমার একটা দেন। জি, আপনি খাবেন না? এই যে কামরুল ভাই এনে ভাই